মানে এই মিশ্র চাষ পদ্ধতিতে চাষ করলে আপনার ১ বিঘা জমিতে ৩.৫ থেকে ৪ লক্ষ টাকা বিক্রি আসা সম্ভব। এখানে খরচ কত টাকা? এখানে খরচ দেখা গেছে আপনার পেঁপে এবং জলডঙ্গি দুইটাই মিলে বিঘা প্রতি মানে ১ লক্ষ প্লাস হলে ১০ থেকে ২০ হাজার টাকা প্লাস। সম্মানিত দর্শক, দেশ বা দেশের বাইরে থেকে যারাই আমাদের নিয়মিত কৃষিভিত্তিক আয়োজনটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশে পেঁপের অনেকগুলো জাত রয়েছে। অনেকগুলো জাতের মধ্যে টপলিডি পেঁপে হলো অন্যতম। টপলিডি পেঁপে পাকা এবং সবজি হিসেবে খাওয়ার জন্য বেশ জনপ্রিয়। বাংলাদেশে টপলিডি পেঁপে চাষ করে অনেক চাষি ভাই সফলতা অর্জন করেছেন। তেমনই একজন চাষি হলেন জাকির ভাই। জাকির ভাই উনি শুধু পেঁপে না, পেঁপের সাথে সাথী ফসল হিসেবে উনি জলডগি আনারসের চাষ করেছেন। আজকে জাকির ভাইয়ের কাছ থেকে শুনবো জলডঙ্গি এবং পেঁপে চাষের মিশ্রণ চাষ পদ্ধতিগুলো ওনার কাছ থেকে শুনবো। উনি কিভাবে চাষ করেছেন, এটার খরচ কেমন এবং এটার লাভ কেমন, এই বিস্তারিত আলোচনা। চলুন দর্শক, সরাসরি ওনার সাথে কথা বলে জেনে নেই বিস্তারিত। জাকির ভাই কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। ভাই, আপনার এখানে কতদিন যাবত পেঁপের চারাগুলো লাগিয়েছেন? তো আমরা তো বাংলা মাস বেশি হিসাব করে থাকি, ফাল্গুন মাসে লাগানো হয়েছে আর কি। তো ৪ মাস। পেঁপে এবং জলডুগি আনারস এই চারাগুলো লাগানোর জন্য উপযুক্ত সময় কখন? কখন লাগালে ফলনটা ভালো পাওয়া যায় এই বা কি ধরনের জমিতে লাগালে এটার ফলনটা ভালো আসে? এটা উপযুক্ত সময় হলো বাংলা মাস যদি বলি তাহলে মাঘ ফাল্গুন, আর ইংরেজি মাস হিসাবে আর কি জানুয়ারি ফেব্রুয়ারি। আনারসের চারা এবং এই পেঁপের চারা কি একসাথে লাগিয়েছেন না আক পিস করে লাগিয়েছেন? আগে জমিটা ভালোভাবে তৈরি করা হয়েছে, তারপরে আনারসের চারাটা আগে লাগাইছি, তারপর পেঁপের চারা। আনারসের চারা লাগানোর মানে ১৫ দিন থেকে ১ মাস। কি ধরনের জমি আপনার এখানে নির্বাচন করতে হয় আনারস এবং জলডুগি আবাদ করলে? কি ধরনের জমিতে চাষ করলে লাভবান হওয়া যায়? এগুলা জমিটা হতে হবে মানে প্রথম শর্ত হলো জমিতে যাতে পানি না থাকে আর কি, মানে বর্ষাকালে পানি যাতে না জমে। যদি পানি জমে তাহলে পেঁপে আর এই জলডাঙ্গি আনারস দুটাই মানে পচে যাওয়ার আশঙ্কা বেশি। বলতেছেন যে নিচু জমিতে যদি পেঁপের চারা কিংবা আনারস লাগান তাহলে পানি এসে এটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে নির্বাচন করতে হবে উঁচু এবং মাঝারি জমি। হ্যাঁ, হ্যাঁ। তো জমিটা প্রস্তুত করছেন মানে কতদিন আগে, রোপণের কতদিন আগে জমিটা প্রস্তুত করছেন? দেখা গেছে ২ মাস আগে থেকে এটা প্রস্তুত চলছে। ২ মাস লাগছে আর কি পুরোপুরি এটা প্রস্তুত করায়। ২ মাস পরে চারাগুলা লাগাইছেন। লাগাইছি। জমি প্রস্তুত করার সময় কি কি ব্যবহার করছেন মাটিতে? এটা জমি প্রস্তুত করার সময় তো দেখা গেছে আগে জমিটা প্রথমে একটা চাষ দেওয়া হয়েছে, তারপরে এখানে চুন প্রয়োগ করা হয়েছে, ওটা রোদ্রে কিছুদিন শুকাইছি, তারপর এটা আবার আরেকটা চাষ দেওয়া হয়েছে, তারপরে এখানে জৈব যেটা মানে গোবর গোবর দিছি। তো এটা দেওয়ার পর রোদ্রে দেখা গেছে ১৫ দিন শুকাইছি যাতে এটা গ্যাস করতে না পারে, আবার চাষ দিছি। এইভাবে ৭-৮টা চাষ দেয়া মাটিটা ভালোভাবে শুকাই নিয়েছি যাতে পরবর্তীতে এই মানে জমিতে কোনো রকম গ্যাস করতে না পারে মাটিতে। মানে জমিটা প্রস্তুত করার কতদিন পরে জমিতে ফসলটা লাগাইছেন, যেমন আনারসের চারা, পেঁপের চারা? জমিটা মানে প্রস্তুত করতে লাগছে প্রায় ২ মাস। প্রস্তুত করা শেষ হলে আর এটা মানে লাগানো শুরু করে দিছি। প্রথমত আর কি জলডঙ্গির চারা, জলরঙের চারাটা প্রথমত রোপণ করছেন, এরপর পেঁপে চারা। পেঁপের চারা। আচ্ছা, এইখানে আপনার কতগুলো চারা আছে এইখানে? এখানে জলডঙ্গির চারা আছে আপনার প্রায় ৫০,০০০। জলরঙের চারা ৫০,০০০। কত বিঘা জমিতে? এটা হলো ৫ বিঘা। এই মিশ্রণ পদ্ধতিতে এই মানে এই আগ্রহটা জাগলো কিভাবে যে আমি একই জমিতে পেঁপে চাষ করি, আনারস চাষ করি? এটা কিভাবে মানে হ্যাঁ, হ্যাঁ, আপনার এটা হলো আগ্রহটা জাগলো? মানে খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। দেখা যায় যে এই যে দেখতেছেন আপনি যে পেঁপের যে লাইন, মাঝখানের জায়গাটা আমার এমনিতেও ফাঁকা ফাঁকা থাকতেছে। থাকতেছে। যার কারণে আমি চিন্তা করছি যে আসলে ফাঁকা না রেখে এখান থেকেও যদি আমি একটা ফসল বের করতে পারি, সেটা আমার জন্য আর একটু সহায়ক। বিঘা প্রতি কত হাজার আপনি জলরঙি লাগাইছেন? তো বিঘা প্রতি জলডঙ্গি গেছে আপনার
8 থেকে 10 হাজার। তো আমি রোপণ করছি আর কি 8 হাজার। আচ্ছা, আপনি 8,000 বিঘাতে লাগাইছেন, এতে পাখি প্রতি মানে বিঘা প্রতি পেঁপের চারা কতগুলো দিছেন? এখানে পেঁপের চারা আছে বিঘা প্রতি 260 থেকে 70টার মতো আছে আর কি। আপনি যে এখানে যেহেতু আপনার মিশ্রণ মানে দুইটা ফসল একসাথেই পাচ্ছেন, ওই ক্ষেত্রে যদি খালি জমিতে আপনি পেঁপেটা লাগান তাহলে কতগুলা লাগাইতে হবে চারা? খালি জমিতে লাগালে কিছু চারা বেশি দেওয়া যাইব, 300 300-র মতো। 300 কিছু প্লাস। যদি আপনি আলাদা আলাদা ফসল করেন তাহলে অবশ্যই আনারসের চারাটা বেশি দেওয়া যাবে এবং হ্যাঁ, কি পেঁপের চারাটা বেশি দেওয়া সম্ভব। সম্ভব। তাহলে এটা কেমন মানে আশাবাদী, আপনি কেমন লাভবান? কিন্তু আমি এক জায়গায় দেখা গেছে পেঁপের চারা, মানে শুধু পেঁপের চারা লাগালে হয়তো 50টা চারা বেশি লাগাইতে পারতাম। আর যদি শুধু জলডাঙ্গি লাগাইতাম সে জায়গায় আমি আরো 2000 চারা বেশি লাগাইতে পারতাম। কিন্তু আমার 2000 এখানে কম লাগাইছি যে জলডাঙ্গির চারা বা পেঁপের চারা 50টা কম লাগাইছি, কিন্তু আমার 2 টাকার থেকে মানে অনেক বড় একটা অ্যামাউন্ট আশাপ্রাপ্ত আমি। বিঘা প্রতি কেমন আশা মানে কেমন আশা করতেছেন যে আনারস কত টাকা বিক্রি হবে বা পেঁপে কত টাকা বিক্রি হতে পারে, এরকম একটা এটা তো আসলে কাঁচামাল, বাজার তো বাজারের উপর নির্ভর করে? এক এক সময় এক এক রকম হয়। তারপরেও আশাবাদী পেঁপে বিঘা প্রতি সর্বনিম্ন 2 লক্ষ টাকা। জি। আর জলডাঙ্গি ওই প্রায় সেম, মানে 1.5 থেকে 2 লাখের কাছাকাছি। তার মানে এই মিশ্র চাষ পদ্ধতিতে চাষ করলে আপনার 1 বিঘা জমিতে 3.5 থেকে 4 লক্ষ টাকা বিক্রি আসা সম্ভব। এখানে খরচ কত টাকা? এখানে খরচ দেখা গেছে আপনার পেঁপে এবং জলডাঙ্গি দুটাই মিলে বিঘা প্রতি উম, মানে 1 লক্ষ প্লাস হলে 10 থেকে 20 হাজার টাকা প্লাস মানে হতে এক পারে। লক্ষ বা 1.25 লক্ষ টাকা 1 বিঘা জমিতে 3.5 থেকে 4 লক্ষ টাকা বিক্রি করলে 1 থেকে 1.25 লক্ষ বা 1.5 লক্ষ টাকার মতো খরচ হয়। খরচ হয়। কির ভাই, হ্যাঁ বর্তমান জি বলেন। সময়ের সব থেকে বড় একটা সমস্যা, আমি অনেকগুলো জমিতে বা পেঁপে জমি পরিদর্শন করেছি, দেখা গেছে যে প্রত্যেকটা গাছের কলি ঝরে যাচ্ছে এবং কালো হয়ে সেটা পড়ে যাচ্ছে। এটা কেন বা এটা হ্যাঁ, সমাধান এটা কি? সুন্দর একটা প্রশ্ন করছেন। আসলে বর্তমান এই সমস্যাটাই বেশি, কিন্তু আমার এখানে নাই। হুম হুম তার কারণ হলো এটা 3টা কারণে এই সমস্যাটা হয়ে থাকে। এক, পোকার আক্রমণ। পোকার আক্রমণ। দ্বিতীয়, মাটিতে খাদ্যের অভাব। হরমোন, যেটাকে হরমোন হ্যাঁ, বলে। হরমোন। আর তৃতীয় হলো ছত্রাক। ছত্রাক। এই ছত্রাকের আক্রমণে কিন্তু নানান রকমের, শুধু কলি ঝরা না, নানান রকমের সমস্যাই হয়। সমস্যা হয়। তার ভিতরে প্রধান সমস্যা হচ্ছে কলি ঝরা। হরমোনের অভাব যদি হয় জমিতে, আপনি কি কি কাজ করেন? হরমোনের অভাব হলে দেখা গেছে ওই যে সার, যখন সার প্রয়োগ করি, সারের সাথে কিছু ভিটামিন, ওই হরমোন জাতীয় যে খাদ্যগুলো যেগুলা আছে গাছের খাদ্যগুলো জন্য, সেগুলা দিয়ে থাকি। তারপর গাছে গাছেও স্প্রে করে। স্প্রে করে করি। আর আবার ওই ছত্রাকের জন্য হলে কি ধরনের ছত্রাকনাশক ব্যবহার করেন? ছত্রাকের জন্য দেখা গেছে যে ভালো ভালো মানের, কোম্পানির যে আছে, তাদের ভালো মানের যে ছত্রাকগুলো আছে মানে ওইগুলো। নার্সারিওয়ালার পরামর্শ নিয়ে যে জি ধরনের জি জি ছত্রাকটা ভালো কাজ করে ওই ধরনের আপনি করেন। জি জি। আর কীটনাশকের বেলায় মানে পোকার আক্রমণের যে কলিগুলো ঝরে যায় ওইটার বেলায় আপনি কি কাজ করেন? পোকার জন্য যেটা, সেটা আসলে এই যে এখন বর্ষা নাই, এখন কিন্তু পোকার আক্রমণ মানে কম। পোকার আক্রমণ কম। যখন বর্ষা মানে বৃষ্টি হয় ঘন ঘন, তখন পোকার আক্রমণটা গাছে বেশি থাকে। তখন আমরা দেখা যায় যে বিশেষ করে আমি হুম। মানে সপ্তাহে সর্বনিম্ন 3 দিন গাছে এই পোকার জন্য বিষ স্প্রে করে মানে থাকি আর কি। নিয়মিত বৃষ্টি হলে বসে থাকা যাবে না, পেঁপে না। চাষ করলে বসে থাকা যাবে না। সপ্তাহে ন্যূনতম 2 থেকে 3 দিন আপনাকে নিয়মিত বিষ স্প্রে করতে হবে, না হলে জি জি। কলি রাখা সম্ভব না। সুপ্রিয় দর্শক, এটা বর্তমান সময়ের সব থেকে কঠিন একটি সমস্যা। সেটা হলো গাছ অনেক সুস্থ সবল, কিন্তু গাছে পেঁপে নেই, ঝরে যাচ্ছে, পড়ে যাচ্ছে এবং পোকায় নষ্ট করে দিচ্ছে। এই জন্য আমাদের বড় যে সমস্যা সেটা হলো পোকার আক্রমণ। এই পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বৃষ্টি হলে কিংবা আহ একটু ঘন ঘন বিষ প্রয়োগ করতে হবে, তাহলে হয়তো এই সমস্যাটা সমাধান করা সম্ভব। যে এই পর্যন্ত পিঁপে লাগাইছেন, লাগানোর পর রোপণ থেকে নিয়ে এই যে আজকে যে বয়স পর্যন্ত প্রায় 3 থেকে 3.5 মাস, অনেকগুলো পিঁপি বড় হয়ে গেছে বা 1-1.5 মাস পরে আপনি পিঁপিগুলো বিক্রি করবেন, সেটা বাজারে নিয়ে হোক আর নিজের জমি থেকে হোক, এর কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন? এই মানে জায়গায় তো আসলে পেঁপে
তে কিছু সমস্যা সম্মুখীন হওয়া লাগে, এটা আসলে চাষি যারা সবাই জানে। প্রথমত দেখা যায় যে অধিক খরার কারণে চারার গোড়া পচার আশঙ্কা থাকে, চারা মারা যাওয়ার আশঙ্কা থাকে, অনেক পানি সেচ দেওয়া লাগে, গোড়ায় ওষুধ দেওয়া লাগে। আর এখন তো আসলে এই গাছ মারা যাওয়ার কোনো আশঙ্কা নাই, কিন্তু এখন একটা রোগের বেশি আশঙ্কা, সেটা হলো মোজাহিক, মোজাইক যাকে বলে। ভাইরাস, মানে ওই যে গাছের মাথার মাথা কাঁকড়া, সাদা মাথা, হয়ে যায়, চোখে হয়ে যায়, হ্যাঁ, মানে হলুদ ছুপ ছুপ দাগ হয়। জি জি। আচ্ছা, এই মোজাইক ভাইরাসের জন্য যাতে না ধরে, এবং কি ধরার পরে কি করণীয়, এটার মানে কেন ধরে? এটা তো আসলে আমরা তো মূলত চাষি, পার্শ্ববর্তী যারা ডিলার আছে তাদের পরামর্শ নেই, অথবা বেশি সমস্যার সম্মুখীন হলে কৃষি অফিসার, কৃষি অফিসার। তাদেরকে ডেকে আনি। মোজাইক ভাইরাসটা এটা কেন হয় বা কিসের মাধ্যমে এটা ছড়ায়? এটা তো আসলে মূলত ছড়ায়, যেমন লাল মাকড় আছে, হুম হুম। তারপরে আরো গুটি পোকা, গুটি পোকা আছে, সাদামাছি, মানে সাদা মাছি, আরো কিছু পোকা আছে যা মানে একেবারে ক্ষুদ্র, ক্ষুদ্র, দেখা যায় না খালি দেখা চোখে। যায় না। মানে এই ধরনের পোকার মাধ্যমে আসলে এটা একটা ভাইরাস জনিত, ওই পোকার মাধ্যমে গাছে ছড়ায়। মানে আক্রান্ত গাছ থেকে পোকা ওই খাওয়ার পর অন্য আরেকটা গাছে বসলে সুস্থ জি গাছেও জি জি। সমস্যাটা সৃষ্টি হয়। এই জন্য আপনি কি কি কীটনাশক ব্যবহার করেন? এই জন্য দেখা গেছে যে প্রথমত বিষ, যেমন কনফিডর আছে, তারপরে সিনজেন্টার একতারা আছে, এই ধরনের বিষ, সাথে তরল বিষ যেমন বাটিম্যাক্স, এই ধরনের আরো কিছু পাওয়ারফুল মানে বিষ, মাকড়সার ওষুধ, এরপরে মাকড়সার ওষুধ, ছত্রাকনাশক একসাথে তারপর ইউজ করেন। কিছু ছত্রাকনাশক। মাটিতে কতদিন পর পর খাবার দেন? মাটিতে খাবার দিতে হয় পেঁপের জন্য বিশেষ করে 10 থেকে 12 দিন। আপনি পেঁপে এবং এই যে আনারস মিশ্রণ যে একসাথে চাষ করছেন, এটা কি কোনো মানে আলাদা আলাদা সার দেন, না একই সার দেন ওই একসাথে? না না, একই সারে দুটো ফসল। যাক, একই খরচে দুইটা ফসল পাওয়া যাচ্ছে অল্প খরচে, এই জন্য হয়তো পেঁপে এবং আনারস চাষের জন্য সবার একটু মানে লাভ হয়। চারাগুলো সংগ্রহ করছেন কোন জায়গা থেকে? এটা তো চারাগুলো সংগ্রহ করছি, এর নার্সারি আছে, নার্সারি থেকে। নার্সারি থেকে সংগ্রহ করা হয়েছে। মোটামুটি নার্সারি থেকে আপনাদেরকে মোটামুটি পরামর্শ ভালো হ্যাঁ দেয় হ্যাঁ, আর কি, এ পরামর্শ টু জেড ভালো দেয় পরামর্শ ভালো এবং দেয়, চারাগুলা সঠিক থাকে। সঠিক চারা। আর সব থেকে বড় বিষয় হলো চারা সংগ্রহ করার ক্ষেত্রে সঠিক জায়গা থেকে যদি আপনি চারা নিতে সংগ্রহ করতে না পারেন, তাহলে আপনি লস খাবেন। অনেক সময় জি জি। চারার মধ্যে অনেক সমস্যা থেকে থাকে। তা যদি আপনাদের কারো চারা লাগে, সঠিক এবং ভালো মানের চারা টপ রেডি, লাভবান যদি হতে চান, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, সেইখানে যোগাযোগ করে আপনারা সঠিক চারা সংগ্রহ করতে পারেন। জাকির ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান অনেক কথা আমাদেরকে বলার জন্য এবং দর্শকদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ